আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কপালকুণ্ডল উপন্যাসের নায়ক চরিত্রের আলোচনা। কপালকুণ্ডল উপন্যাসের নায়ক নবকুমার। নবকুমারের চরিত্রের বিশ্লেষণ আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। কপালকুণ্ডল উপন্যাসের নবকুমার চরিত্রটি আলোচনা করো, অথবা এই উপন্যাসের নায়ক বিচার আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের অধিকাংশ উপন্যাসের পুরুষ চরিত্রগুলি একই ছকে বাঁধা। তাদের শিক্ষা দীক্ষা, রুচি, সংস্কৃতি, উদারতা, চিন্তাভাবনা, নায়কের গুণসম্পন্ন, কিন্তু তারা প্রায় সকলেই নারীর রূপের প্রতি অন্ধ। রূপমোহে, প্রকৃতির তাড়নায় তারা জীবনের ক্ষতিকর ভুল করে বসে। এর মাসুল দিতে হয় জীবনকে বাজি রেখে। তো নবকুমার সম্পূর্ণভাবে একালের মানুষ, আধুনিক মানুষ। তার চিন্তাধারা, বোধ, ব্যক্তি উপলব্ধিগত দর্শন মোটেও মধ্যযুগের সীমায় আবদ্ধ নয়। প্রবীণের সঙ্গে কথাবার্তায় নবকুমারের আধুনিক মনোভাব স্পষ্টরূপে উপন্যাসে প্রকাশিত হয়েছে। নবকুমার শাস্ত্রের মর্মার্থ বোঝার চেষ্টা করেছে। প্রথা ধর্মকে অস্বীকার করে বলেছে যে তীর্থদর্শনের পুণ্যকর্ম বাড়িতে বসেও হয়। গঙ্গাসাগর তীর্থে সে পুণ্যার্জনের জন্য আসেনি, এসেছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। সৌন্দর্যের প্রতি আসক্তি প্রকাশ পেয়েছে রঘুবংশম কাব্যের শ্লোক আবৃত্তিতে। অর্থাৎ সৌন্দর্য রসিক নবকুমার সাহিত্য রসিকও বটে। গঙ্গাসাগর থেকে প্রত্যাগমনকালে সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হয়ে নবকুমার কাপালিকের কাছে আশ্রয় প্রার্থনা করে। কপালকুণ্ডলা তাকে উদ্ধার করে অধিকারীর কাছে নিয়ে আসে, আর নবকুমার প্রাণদাত্রীর জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত। তাই অধিকারীকে সে বলেছে, আমার প্রাণদান করিলে যদি কোনো প্রত্যুপকার হয় তবে তাহাতেও প্রস্তুত আছি। অধিকারীর পরামর্শে সে কপালকুণ্ডলাকে বিবাহ করতে রাজি হয় এবং বিবাহও করে। কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার গৃহে ফেরে। সেখানে সকলেই কপালকুণ্ডলাকে সাদরে গ্রহণ করে। তবে নবকুমারের আশঙ্কা ছিল সমাজ সংস্কার অজ্ঞাত কলসিলা কাপালিক প্রতিপালিতা কপালকুণ্ডলাকে কী রূপে গ্রহণ করবে। গৃহে কপালকুণ্ডলাকে সমাদৃতা দেখে নবকুমারের প্রণয় সিন্ধু উথলিয়া উঠিল। গৃহে কপালকুণ্ডলার নাম রাখা হলো মৃন্ময়ী। প্রেম দিয়ে মৃন্ময়ীকে নবকুমার সংসারে বাঁধতে চেয়েও ব্যর্থ হয়। ঘটনাচক্রে মৃন্ময়ীর চরিত্রে সন্দেহ জন্মালো। সন্দেহ বিষ জর্জর নবকুমারের দুর্বলতার সুযোগে কাপালিকের আবির্ভাব ঘটল। কাপালিক দেখালেন কপালকুণ্ডলা ব্রাহ্মণবেশীর নিভৃত আলাপ দৃশ্য। সেই দুর্বল মুহূর্তে নবকুমার বিশ্বাস করে কপালকুণ্ডলা অবিশ্বাসিনী। রূপানুরাগী নবকুমার শ্মশান অভিমুখে যাত্রা করে আপন হৃৎপিণ্ডকে আপনি ছেদন করে ফেলতে। কপালকুণ্ডলার মমতাভরা কণ্ঠস্বরে নবকুমার চেতনা ফিরে পায়। চিৎকার করে কেঁদে নবকুমার কপালকুণ্ডলার পদতলে লুটিয়ে পড়ে এবং বলে, মৃন্ময়ী, কপালকুণ্ডলে আমায় রক্ষা করো। এই তোমার পায়ে লুটাইতেছি। একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো যে আমি তোমার হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই। কপালকুণ্ডলাকে পূর্বে জিজ্ঞাসা করলে নবকুমার জানতে পারত যে ব্রাহ্মণবেশী আসলে পদ্মাবতী। নবকুমারের জীবনে পদ্মাবতী ওরফে মতবিবির আবির্ভাব গভীর সংকট ও সমস্যা সৃষ্টির প্রবল কারণ। 1 বছরের সংসার জীবনযাপন করেও নবকুমার কপালকুণ্ডলাকে পুরোপুরি গৃহানুরাগিনী করে উঠতে পারেনি। আসলে কপালকুণ্ডলাকে বিবাহ করার পিছনে ছিল রূপজ মোহ, প্রেম নয়।
তাকে লাভ করার জন্য নবকুমার অসীম ধৈর্য ও সংযম নিয়ে প্রতীক্ষা করেছিল। কপালকুণ্ডলাকে সংসার অনুরাগী করে তোলার জন্য যে প্রবল প্রেমের প্রয়োজন ছিল, নবকুমারের মধ্যে তার প্রকাশ নেই। প্রেমের কৃপণতার জন্যই নবকুমার কপালকুণ্ডলাকে সংসারে ধরে রাখতে পারেনি। সামন্তবাদী প্রভু চরিত্রের ইঙ্গিত পাওয়া যায় যখন নবকুমার কপালকুণ্ডলাকে বনে যেতে নিষেধ করে। নবকুমারের সন্দেহপীড়িত মানসিকতার মধ্যেও তার সেই স্বভাবটি ধরা দেয়। ঔষধ সংগ্রহে না যেতে দেওয়ার জন্য নবকুমার কপালকুণ্ডলাকে পীড়াপিড়ি করলে অসহিষ্ণু নায়িকার উত্তর, আমি বিশ্বাসঘাতিনী কিনা দেখে যাও। সেই মুহূর্তে কপালকুণ্ডলাকে অনুসরণ করলেই সন্দেহের নিরসন হতো, কিন্তু দ্বিধাগ্রস্ত মন সন্দেহ করতে ছাড়ল না কিছুতেই। এই পর্যায়ে এসে নবকুমার চরিত্রের মধ্যে লেখক যথেষ্ট জটিলতার সঞ্চার করেছেন। কাহিনীতে প্রথম থেকেই নবকুমার অত্যন্ত সরল, একমুখী ও ফ্ল্যাট চরিত্ররূপে চিত্রিত হয়েছে, যার মধ্যে রূপ তন্ময়তাকে প্রধান চালিকা শক্তি হিসেবে স্বভাবের কেন্দ্রে দেখতে পাই। গ্রন্থের শেষাংশে কপালকুণ্ডলার নিশীথ রাতে একাকিনী বহির্গমন, পুরুষবেশী পদ্মাবতীর সঙ্গে সাক্ষাৎ আর কপালকুণ্ডলার কবরচ্যুত পত্রপাঠের স্মৃতি তার মনের মধ্যে সংশয় ও অবিশ্বাসের ঝড় তুলেছে। শেক্সপিয়ারের ওথেলোর মতোই নবকুমারও যেন তীব্র রূপমুগ্ধতা থেকে তীব্র অবিশ্বাস ও সংশয়ের পরিবর্তিত ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে কাপালিকের প্ররোচনায় তাকে বধ করতেও কোনোরকম দ্বিধাবোধ করেনি। লেখক অবশ্য গ্রন্থের শেষে কপালকুণ্ডলা ও নবকুমার উভয়কেই উত্তাল গঙ্গা গর্ভে নিমজ্জিত করে দিয়েছেন। ফলে ওথেলোর মতো নবকুমারকে কোনো ভয়ঙ্কর সংঘটনের দায়ভার বহন করতে হয়নি। নবকুমারের রোমান্টিক নায়ক স্বভাবের মধ্যে বঙ্কিম তাঁর পরবর্তী নায়ক চরিত্রগুলির একটা পূর্বাভাস রচনা করেছেন। বঙ্কিমের আদর্শ পুরুষ একই সঙ্গে সৌন্দর্যরসিক, শক্তিমান ও নিষ্কাম কর্মযোগী। পরের জন্য কাষ্ঠা হরণে নবকুমার সেই স্বভাব ধর্মের পরিচয় দিয়েছে। আবার বঙ্কিমের পুরুষ চরিত্র বহির্মুখী পতঙ্গের মতোই রূপের আকর্ষণে নিজেদের দগ্ধ করেছে। তুমি কি জানিবে মৃন্ময়ী, তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই। রূপমুগ্ধ নবকুমার শুধু নিসর্গ সৌন্দর্যে মুগ্ধ হয়নি, কপালকুণ্ডলার অপূর্ব নির্মিত সৌন্দর্য দর্শনেও মুগ্ধ হয়েছে এবং তার এই তীব্র রূপমুগ্ধতার রন্ধপথেই সংশয় ও অবিশ্বাসের বীজ তার মনের মধ্যে প্রবেশ করেছে। কপালকুণ্ডলাকে সে বলেছিল যে রূপ দেখে মুগ্ধ হওয়ার যে কী যন্ত্রণা, তা কপালকুণ্ডলার অনুমানের বাইরে। এই রূপ তৃষ্ণার্ত মনের অচরিতার্থতার বেদনাতেই নবকুমার চরিত্রটি অনেকখানি ট্র্যাজিক মহিমা অর্জনে সমর্থ হয়েছে। নবকুমার এই উপন্যাসের নিষ্ক্রিয় নায়ক নয়। নায়কত্ব গুণ তার রয়েছে, দৈহিক বলের অভাব নেই উদার মানসিকতারও। পরোপকারে তার অন্যতম চিত্তবৃত্তি। আত্মদানেও সে কুণ্ঠিত নয়। সৌন্দর্যবোধ তার স্বতঃস্ফূর্ত চেতনার ভিত্তি। নবকুমার পদ্মাবতীকে বিবাহ করে সুখী হয়নি। কপালকুণ্ডলাকে বিবাহ করে সপ্তগ্রামের বাড়িতে ফিরে এসে আপনার প্রেমপূর্ণ হৃদয়ের উন্মোচনে তৃপ্তি পেয়েছিল। কিন্তু মতিবিবি ও কাপালিকের কুটিল ষড়যন্ত্রে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেখান থেকে মুক্তি পাওয়ার উপায় ছিল না। নবকুমারের শিক্ষা, রুচি, ভদ্রতাবোধ, উদারতা আধুনিক মানুষের উপযোগী ছিল। নবকুমার উত্তম মানব হতে চেয়েছিল, অতুলনীয় প্রেমিক হতে চেয়েছিল, সে সৌন্দর্য রসিক হতে চেয়েছিল। অজ্ঞাত কলসিল রমণীর পানি গ্রহণ করে কৃতজ্ঞতার চেয়েও মানবিক দায়বদ্ধতার পরিচয় দিতে চেয়েছিল। কিন্তু এত
সত্ত্বেও তাকেই মৃত্যুর চরম পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে জীবনের মূল্য চোকাতে হয়েছে। তাই ট্র্যাজিক চরিত্র ছাড়া আর কী বা বলা যেতে পারে তাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।